নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। সঙ্গে রয়েছি আমি দৃষ্টি। 26-এর ভোট পাখির চোখ শাসক শিবিরের। ইতিমধ্যেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আর এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়কে। রঞ্জন দা, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। যেই প্রশ্নটি করব, 80-র দশক থেকে রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। এতগুলো বছরে কোন রাজনৈতিক দল সবচেয়ে বড় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কেন? না, আমাদের তো রাজনৈতিক জীবন আমার শুরু হয়েছিল 80-র দশকে। বেসিক্যালি ইন্দিরা গান্ধীকে দেখে শুরু করেছিলাম। আমাদের আইডল ছিলেন তিনি সেই সময়। তার যে লড়াই, তার জীবন জীবিকা, তার ত্যাগ তিতিক্ষা, বেসিক্যালি কংগ্রেসি ঘরানার একটা চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম। পরবর্তীকালে ইন্দিরাজিকে যেভাবে মেরে ফেলা হয়, সেগুলো মনে গভীরভাবে দাগ কেটেছিল। এবং সিপিআইএমের সে সময়কার নেতারা যেভাবে অত্যাচার করতেন। আমার পরিবার কমিউনিস্ট পার্টির বহু সমর্থক আমার পরিবারে ছিলেন। রাজনীতির সঙ্গে হয়তো সরাসরি কেউ ছিলেন না, কিন্তু আমার বাবা, দাদা, আমার অন্যান্য আত্মীয় স্বজন, তারা বেশিরভাগই সেই সময় কমিউনিস্ট পার্টির স্পষ্ট সমর্থক ছিলেন। কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে সেই 80-র দশকেই যে অত্যাচারী মুখগুলোকে সামনে দেখেছিলাম, বিশেষ করে আমার কলেজ, আমার স্কুল, সেখানে যারা ডানপন্থী আন্দোলন বা ডানপন্থী মতবাদে বিশ্বাসী ছিলেন, তাদেরকে যেভাবে আক্রমণ করা হতো, সেটা দেখেই মূলত এই ডানপন্থী দলে আসা। পরবর্তীকালে ছাত্র পরিষদ করেছি। কলেজে মানুষের ছেলে মেয়েদের পরিষেবা দেওয়া, পড়াশুনোর সুযোগ করে দেওয়া, ইংরেজি তুলে দেওয়া, এটা আমাকে বড় হার্ট করেছিল। যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, কাজী নজরুল ইসলামের বাংলায়, তার আগেও আমাদের যে রেভলিউশন হয়েছিল, নবজাগরণ হয়েছিল, সেই মানুষগুলো, অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে পড়ে পরবর্তীকালে যখন দেখলাম কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত হলো যে ইংরেজি তুলে দেওয়া, প্রথমেই একেবারে গোড়া থেকেই ছাত্র সমাজকে শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে মূলত মনে একটা অনুশোচনা হয়েছিল যে আমাদের বাংলার বাঙালিদের ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছিল, সেই থেকে আন্দোলন শুরু হয়েছিল। তখন তো এই অসভ্য বর্বরের দল যারা বলতেন, তারা যে কি ধরনের অসভ্য বর্বর ছিলেন, সেটা যারা কমিউনিস্ট পার্টির শাসনকাল দেখেননি, তারা সেটা বুঝতে পারবেন না। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে আজকের দিনে যারা কেন্দ্রের শাসন ব্যবস্থায় আছে, তাদেরকে অসভ্য বর্বর বললে ছোট হবে। এরা মনুষ্যত্বহীন, শুধুমাত্র ক্ষমতা পিপাসু এবং ভারতবর্ষের মেরুদণ্ডকে ভেঙে দিতে চাইছে। তো আমার কাছে দুটো দলের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না, বরং বিজেপি একটা জায়গাতে আমার কাছে তাদের হিংস্রতা, তাদের বাঙালি বিদ্বেষী, তাদের বাংলাকে বারবার করে খাটো করে দেখানোর যে প্রচেষ্টা, সেটা আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মতন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর। দাদা, বাংলা দখল বিজেপির একটা স্বপ্ন। 2026 সালের বাজেট ঘোষণা, এটা কি শুধুই সংখ্যার খেলা, নাকি কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজির সরাসরি ঘোষণা? কি মনে করেন? বাজেটে কি দেখলেন বাংলার পক্ষে? বাংলার পক্ষে তারা যে বাংলা বিরোধী, তারা যে বাঙালিকে পছন্দ করে না, তারা বাংলার মানুষকে পছন্দ করে না, তারা আমাদের নোবেলিয়ার্সদেরকে সম্মান দেয় না, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে, সিপিএম একসময় বুর্জুয়া কবি বলতেন, আজকে বিজেপি তার থেকেও ভয়ঙ্কর ভাষায়
তার নামাঙ্কিত বিশ্বভারতীর ফলককে পর্যন্ত হাঁটিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর নাম বসাতে চায়। তো হিংস্রতা কোন জায়গায় পৌঁছেছে? বাজেটে আপনি বাংলার জন্য একটি কাজ বলুন যেটা ভবিষ্যৎ প্রজন্ম গ্রহণ করতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির জন্য একটি কথা পর্যন্ত আমাদের FM তিনি পড়েননি, কোনো লাইন পড়েননি। এর থেকে দুর্ভাগ্য কিছু হয় না। বর্তমানে নির্বাচন কমিশন আর তৃণমূল আঁতাত সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে, এই জল আর কত দূর গড়াবে? ভারতবর্ষে যেভাবে মহারাষ্ট্রের একটা নির্বাচিত সরকার, মানুষের ভোট পেয়ে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে যেভাবে SIR এর নামে হারিয়ে দেওয়া হয়েছে, 40 লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্য রাজ্য থেকে নাম নিয়ে গিয়ে, পরবর্তীকালে আপনারা দেখেছেন দিল্লিতে একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীকে জেলে বসিয়ে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে দিল্লির মানুষের স্বাধীনতা, গণতন্ত্রকে। একেবারে কিছুদিন আগে বিহারে যেভাবে SIR এর মাধ্যমে বিহারের মানুষকে অবহেলা করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে। প্রথম যদি কেউ এর বিরুদ্ধে আওয়াজ তুলে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার নয়, তিনি ভারতবর্ষের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের প্রতীক। তিনি হচ্ছেন আমাদের মসিহা। তিনি প্রথম বলেছিলেন যে SIR যদি করতে হয় তবে কেন 2024 নির্বাচনের আগে যে 2 বছর সময় ছিল সেই সময় কেন করা হলো না? এর পেছনে কি চিন্তাভাবনা বিজেপি এবং ECR আছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কটা রাজ্যের নির্বাচনে বর্তমানে 2024 পরে বিজেপি জিতেছে, সব কটাই গোজামিল দিয়ে ECI-কে সঙ্গে নিয়ে, ED CBI-কে সঙ্গে নিয়ে জিততে পেরেছে। কিন্তু যেহেতু এটা বাংলা, এখানকার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আমরা বুঝতে পেরেছিলাম। এবং বাংলা সবসময় ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে যে কোনো বিষয়েই ভাবনা চিন্তার ক্ষেত্রে এবং সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমরা এগিয়ে থাকি। আজকেও একইভাবে আমাদের জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন, এবং সেটা যাতে বাস্তবায়িত না হয়, একটিও বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়। এবং যারা বিজেপির গদ্দাররা যে বলেছিল 1,36,00,000 মানুষের নাম বাদ যাবে, রোহিঙ্গা, বিদেশি, বাংলাদেশি, আজ পর্যন্ত একটি মানুষকেও রোহিঙ্গা আপনি খুঁজে পাবেন না, বাংলাদেশি আপনি খুঁজে পাননি। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার যে গণতান্ত্রিক অধিকার, যে সাংবিধানিক অধিকার মানুষের, সেই মানুষের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে বাংলা আবার দেখিয়ে দিল যে বাংলাই পারে, বাংলাই একমাত্র শক্তি, বাংলার এই তৃণমূল স্তরের মানুষই একমাত্র শক্তি যারা বিজেপির মতন এই ভয়ঙ্কর, অসভ্য, হিংস্র একটা দল তার বিরুদ্ধে লড়াই করতে পারে। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি প্রার্থী হতে চলেছেন, এই বিষয়ে কি বলবেন? না, এরকম তো আমাদের দলে হয় না। আমাদের দল অত্যন্ত গণতান্ত্রিক এবং আমাদের দলের যে কাঠামো রয়েছে, পরিকাঠামো রয়েছে, যে সংবিধান রয়েছে, দল যে পরিচালনা করেন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বোচ্চ নেতা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ঠিক করবেন যে কোথায় কে প্রার্থী হবেন। আমাকে এখনো দল থেকে কোনো প্রার্থীর বিষয়ে কিছু বলা হয়নি। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে আমি সেই কাজটাই করছি, SIR এর কাজ করছি, আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো করছি, এবং অবশ্যই আমাকে পুর নিগমের যে দায়িত্ব আমাকে আমার দল দিয়েছেন, শিলিগুড়ির মানুষের 47টি ওয়ার্ডের মানুষের পরিষেবা দেওয়ার, সেই কাজটা আমি মন দিয়ে করছি এখনো অবধি। শিক্ষক নিয়োগ বা সরকারি অন্যান্য নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে সাধারণ মানুষের আস্থা ফেরাতে দলের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? দল ইতিমধ্যে যেখানে যা হয়েছে
তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নতুন করে এর কোনো অবকাশ নেই। ভারতবর্ষের কোনো দল, কোনো সরকার এই উদাহরণ দেখাতে পারবে না যেই দলে কোনো অন্যায় হলে, কেউ করলে, সেটা সর্বোচ্চ স্তরের কোনো মন্ত্রী হতে পারেন, কোনো জেলা সভাপতি হতে পারেন, কোনো পুরসভার সব চেয়ারম্যান হতে পারেন, মেয়র হতে পারেন, ডেপুটি মেয়র হতে পারেন, কাউকে দল কখনো রেয়াত করেনি। কেউ যদি অন্যায় করে থাকে সে ব্যক্তিগত স্তরে করে থাকতে পারে, সরকারিভাবে কাউকে কোথাও দুর্নীতি করার জন্য তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না, এবং তার বিরুদ্ধে যেটা ব্যবস্থা নেওয়ার দল সেই ব্যবস্থাই নিয়ে থাকে। যুব সংগঠনও করেছেন এবং দলের শীর্ষ পদেও ছিলেন। বর্তমানে আপনি শহরের ডেপুটি মেয়র। কোন পদে থাকতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অবশ্যই দলের দায়িত্ব। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, স্বাভাবিকভাবেই দলের মধ্যে থাকা, এবং দল হচ্ছে একটা পরিবার। এই অনুভূতি, এই ভালোবাসা, এই দল আমাকে যা ভালোবাসা দিয়েছে, এই হাজার হাজার মানুষ এবং আমার দলের নেতারা যে স্নেহে, আমার ছোটবেলায় বাবা মারা গেছে, মাও খুব ছোট বয়সে মারা গেছে, দাদা খুব ছোট বয়সে মারা গেছে। তো আমাদের দলের যারা নেতা, সহকর্মী, তাদের মধ্যে থেকেই বড় হয়েছি। স্বাভাবিকভাবেই দলে আমি থাকতে অনেক বেশি কমফোর্টেবল। আর পদ এ তো আসবে যাবে, সময় এটা মানুষের জীবনে থাকবে। আজকে 40-42 বছর দল করে দলের উপরে আর কিছু আমি দেখি না। দলের একজন কর্মী মানে হচ্ছে, আমি অলওয়েজ মনে করি যে আমার পরিবার এবং আমার যা শিক্ষা, সেটাকে সত্যিকারের যদি মানুষের কাজে, মানুষের সেবায় লাগাতে পারি, সেটাই হবে জীবনের সবচেয়ে বড় পাওনা। সুতরাং দলটাকেই বেশি আমি সেফ মনে করি। দল করা, দলের দায়িত্ব পালন করা, এটাকে আমি বড় সেফ। দাদা, শেষ প্রশ্ন আপনার কাছে। তৃণমূল সরকারের অনেক উন্নয়ন দেখেছে শিলিগুড়ির মানুষ। আগামী বিধানসভা নির্বাচনে কি বড় চমক থাকছে শিলিগুড়িবাসীর জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন আমরা প্রথম দিকে হয়তো যখন আমরা সরকারে আসিনি, তখন দিদির কাছে অনেক আবদার করতাম। যখনই দেখা হতো এটা আমাদের দরকার, ওটা দরকার, দিদি বলতেন যে ওনাকে কোনো জিনিস চাইতে হয় না। দেখুন, জন্ম থেকে মৃত্যু, মানুষের সুরক্ষা, গণতান্ত্রিক অধিকার, শিক্ষার অধিকার, তার স্বাস্থ্যের অধিকার উনি সব দিয়েছেন। এবং আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে শিলিগুড়িকে তিনি এত বড় একটা পর্যটন এবং ধার্মিক স্থান, মহাকাল মন্দির, এই বিরাট যে তিনি আমাদেরকে উপহার দিলেন, এর থেকে বড় উপহার কি হতে পারে? বাংলার মানুষের সঙ্গে সঙ্গে উত্তর বাংলার মানুষ, আমরা শিলিগুড়ির মানুষ, আমরা এই যে মহাকাল মন্দির পেয়েছি, এই মহাকাল মন্দিরকে সামনে রেখে আমাদের উত্তরবঙ্গ অনেক দূর আমরা বিস্তার লাভ করতে পারবো বলে আমি মনে করি। একদিকে যেমন স্পিরিচুয়াল ভাবনা, আধ্যাত্মিক ভাবনাকে আমাদের জাগ্রত করতে সাহায্য করবে, পাশাপাশি পর্যটনের শহর এটা, ব্যবসার শহর, আমাদের ওপরে পাহাড়, নিচে সমতল। এই আবহাওয়া ভারতবর্ষের কোনো জায়গায় আপনি পাবেন না। আপনি উত্তরবাংলার মেয়ে, আপনি বুঝতে পারেন যে আমরা উত্তর বাংলায় শান্তিতে শুধু থাকতে চাই। আমরা আমাদের যে ছোট্ট জনপদ, সেটাকে আমরা যাতে সুন্দরভাবে সকলে মিলে, সকলকে শান্তিতে, উন্নয়নে, সবার অর্থনৈতিক উন্নয়নে আমরা থাকতে পারি, সেটা সমস্তটাই দিদি দিয়েছেন। উত্তর বাংলায় আগে কি ছিল? একটাও রাস্তা দিয়ে যাওয়ার মতো রাস্তা ছিল না। আজকে সমস্ত রাস্তা ম্যাস্টিক, আজকে সমস্ত আলো এলইডি। আজকে এখানে দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এই উত্তর বাংলার মানুষের, সেখানে আমরা মুখ্যমন্ত্রীর সেক্রেটারিয়েট পেয়েছি। এখানে বেঙ্গল সাফারি, ভাবাই যায় না এত বড় জায়গা নিয়ে বেঙ্গল সাফারি। আরও একদিন মানুষ বেশি থাকবেন এখন এই মহাকাল মন্দিরের টানে, লক্ষ লক্ষ মানুষ আসবেন। আমরা অতিথিপরায়ণ লোক, আমাদের এখানে সবাই আসুন। আমরা সমস্ত ভারতবর্ষের মানুষকে আবেদন জানাবো
যে বাংলায় এসে দেখুন যে আমরা কত শান্তিতে আছি। অন্য রাজ্যে যে হানাহানি, যেভাবে ধর্মে ধর্মের লড়াই, যেভাবে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্কদের উপরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, সেখানে আমাদের নেত্রী, তিনি আমাদেরকে শান্তিতে রেখেছেন। আমরা সকলে ভালো আছি, আমরা ভালো থাকতে চাই। দাদা, সাধারণ মানুষের জন্য কি বলবেন? তারা যদি কোনো সমস্যায় পড়েন, কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে? সাধারণ মানুষ জানেন আমাকে, আমার নাম্বার আমি যেদিন ভোটে লড়ি আমি সব বাড়িতে পৌঁছে দিয়েছি। তা বাদেও আপনি দেখেছেন যে আমি কত বেলা অবধি আমি অফিসে থাকি। এখানে মানুষ জানি আমি আসতে পারবেন, আপনাদেরকেও এত বেলায় আমি এখানে আসতে অনুরোধ করেছি। অন্য প্রোগ্রাম করে এসে অন্তত 1 ঘন্টা হলে পরেও আমি এই অফিসে থাকি। এখন পার্টি অফিসে চলে যাব, অনেকগুলো বিয়ে আছে সেখানে অ্যাটেন্ড করব। মানুষের কাছে আমি সহজলভ্য, আমি এইভাবেই থাকতে চাই। আমার ফোন নাম্বার সবার কাছে আছে, যে কোনো সময় আমাকে ডাকলে, রাত হোক দিন হোক, আমি দিদির কাছ থেকে শিখেছি এটা, এবং দিদি বলেন ফোনটা সবসময় খোলা রাখতে, সেটাই রাখি এবং সেইভাবেই জীবনটা কাটাই।